এখন পর্যন্ত আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই মর্মে কোনো কিছু আমাকে এখন পর্যন্ত কমিউনিকেশন করা হয়নি। হাওবার আমাদের মুঠোফোনের দৌলতে আমি বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে আমাকে নাকি কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি এই বহিষ্কারটাকে সম্পূর্ণ অবৈধ, অনৈতিক বলছি। কারণ আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের লিগ্যাল ডিপার্টমেন্ট একটা সংস্থা আছে, সেটাতে অ্যাডভোকেটরা মূলত সদস্য। আমরা 2022 সালের 2 ডিসেম্বর আমাদের এই লিগ্যাল অ্যান্ড হিউম্যান ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট ছিল, সেই ডিপার্টমেন্টে আমিও একজন সদস্য। আর কংগ্রেস বলতে গেলে আমি অল্টারনেটিভ কংগ্রেস না বা দলবদলু কংগ্রেস না, এটা আমি বলতে পারি। কারণ আমার বাপ ঠাকুরদাদার আমল থেকে আমি কংগ্রেস দেখে এসেছি। পরবর্তী সময়ে আমি কংগ্রেসের রক্তেই বড় হয়েছি, কংগ্রেসের আদর্শই অনুপ্রাণিত হয়েছি, আজও কংগ্রেস আছি। জানি না এখন যে সাসপেনশন সেটা কতটুকু সত্য। আর যদি সত্য হয়, প্রচার মিডিয়াতে যেটা দেখেছি, যে অথরিটি আমাকে সাসপেন্ড করেছে এই অথরিটির কোনো রাইট নেই, তার এখতিয়ার নেই। আমি এই সাম্প্রতিক এই নির্বাচনে 2026-2028 বার ইলেকশনের নির্বাচনের জন্য প্রদেশ কংগ্রেস একটা মিটিং আহ্বান করেছিল, আমাকে দায়িত্ব দিয়েছিল মিটিংটা অর্গানাইজ করার জন্য। ওই মিটিংয়ের অংশগ্রহণ করার জন্য যে সমস্ত মেম্বার আমার জানা মতো ত্রিপুরা বারে ছিল, এদের সবার কাছে গেছি, সবাই মিটিংয়ের খাতা সিন করেছে। কিন্তু এখানে এমন একজন ছিল, উনি বলছেন আমি দল করি না, আমি দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছি। এটা গত 3 বছর ধরে শুনে আসছি। সাডেনলি দেখলাম ওই মিটিংয়ে আমাদের রাজ্যের একজন না বিধায়ক সর্বশ্রী সুদীপ রায় বর্মন, গোপাল রায়, ব্রিজিত সিনহা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা উপস্থিত ছিল। আরও উপস্থিতির মধ্যে এমন একজনকে দেখেছি যিনি 3 বছর আগে দল ছেড়ে চলে গেছেন। উনি লিগ্যাল ডিপার্টমেন্টের কনভেনার ছিলেন। এখন ওই কনভেনারকে নিয়েই প্রথম দিনের মতো জানলাম উনি এখন আবার কংগ্রেসে এসেছেন। কিন্তু কবে উনি কংগ্রেসে ফিরে এসেছেন, কবে, কত তারিখ, সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। ওনাকে এই দায়িত্ব কমিটিতে স্থান দিয়ে 5 জনের একটা স্টিয়ারিং কমিটি করে দিয়েছে প্রদেশ কংগ্রেস কমিটি প্রার্থী চয়ন করার জন্য। সেই প্রার্থী চয়ন করার কমিটির সিদ্ধান্ত মোতাবেক এখন পর্যন্ত আমরা জানতে পারিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কাকে কাকে প্রার্থী করেছে। সুতরাং যেই অবৈধ কমিটি, যেই কমিটিতে কংগ্রেসের বাইরের লোকও আছে, সেই কমিটির সিদ্ধান্ত মাথা নত করে আমি নেব না। আর আমি এখন পর্যন্ত জানতে পারিনি প্রদেশ কংগ্রেসের প্রার্থী কে কে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি জানি না প্রেসের কাছে এরকম কোনো খবর আছে কিনা, কিন্তু আমরা যারা কংগ্রেস করে আসছি আমরা কেউ জানি না। আমাকে কমিউনিকেট করা হয়নি, আমি প্রচার মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি। ওইটার উপরই প্রতিক্রিয়া দিচ্ছি। এখন ধরুন যিনি কংগ্রেসে নেই, উনি যদি কংগ্রেসের প্রার্থী চয়ন করে ভোট করে, সেটা তো কংগ্রেসরা মানবে না। আমি বার অ্যাসোসিয়েশনে কংগ্রেস দল যদি আরও 10 বারও আমাকে বহিষ্কার করে, আমি আরও 10 বার ভোটে দাঁড়াবো। কারণ আমাকে আইনজীবীরা চাইছে, আমার ভাইয়েরা চাইছে, বোনেরা চাইছে। বিগত দিনেও আমি ছিলাম। আমার কংগ্রেস দল কোনো দিন আমাকে কোনো প্রোগ্রামে কংগ্রেস ভবনে কোনো দিন নিমন্ত্রণ করেছে এই কথা প্রদেশ কংগ্রেস সভাপতিও বলতে পারবে না। কিন্তু আমি কংগ্রেস ছিলাম, কংগ্রেস আছি, কংগ্রেসেই থাকবো। আমি সেই নেতৃত্বে থাকতে চাই না যারা ওনাদের সুযোগ মতো ওনারা দল বদল করে আবার কংগ্রেসের হাল ধরবেন, সেই নেতাদের আমি ধার ধারি না। আমরা কংগ্রেস ওদের কারো কাছ থেকে ধার করে নেওয়া সদস্য না, আমাদের রক্তে কংগ্রেস। সুতরাং আমি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বিগত দিনেও ছিলাম। আমি বলতে পারি আমি রাউন্ড ও ক্লক 24 আওয়ার্স বারের প্রত্যেকটি সদস্যের পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো। এই অঙ্গীকার নিয়ে আমি আবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে প্রতিদ্বন্দ্বিতা করছি।
এবং আমি সর্বতভাবে বিভিন্ন আইনজীবীদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমি আশা করব, আমি 100% নিশ্চিত আমি জয়ী হব। এখন আমার নির্বাচনে আমি বারের সদস্যদের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছি, ধরুন আমি সভাপতি পদে কেন দাঁড়ালাম। আসন্ন 13 তারিখ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে আমি নির্দল প্রার্থী হিসেবে সম্পাদক পদে প্রতিযোগিতা করছি। তো এখানে আমাদের যিনি সভাপতি পদে আছেন উনি কতগুলি সমস্যার কথা বলেছেন এবং ভবিষ্যতের এই সমস্যাগুলি সমাধানের উদ্যোগ নেবেন। তো এটা কমন এজেন্ডা, আমরা দুজনেরই কমন এজেন্ডা, সুতরাং এটা নিয়ে রিপিটেশন আমি করছি না। বেসিক্যালি আমার বিপক্ষে যারা দাঁড়িয়েছেন সম্পাদক পদে, যিনি রয়েছেন সংবিধান কার্য মঞ্চে যিনি রয়েছেন, উনি একবার ইলেকশনে দাঁড়িয়েছিলেন, ইলেকশনে দাঁড়িয়ে উনি জয়ী হয়েছিলেন, কিন্তু পরের বার আবার দাঁড়ানোর পর আইনজীবীরা ওনাকে কিন্তু রিজেক্ট করেছে, উনি হেরে গেছেন। তো উনি অলরেডি টেস্টেড। এবং আমার আরেকজন যিনি দাঁড়িয়েছেন উন্নয়ন মঞ্চে যিনি দাঁড়িয়েছেন, উনি বেসিক্যালি বিভিন্ন সরকারি পোস্ট তিনি হোল্ড করেন। তিনি অ্যাডিশনাল বিপি, তিনি ইডি বা এনআই এর আইনজীবী, এই সংস্থাগুলির আইনজীবী, এবং ওনার যেটা রয়েছে যে ডাইরেক্টর অফ প্রসিকিউশন, এটার মধ্যে উনি অ্যাপিয়ার করেছেন এবং সম্ভবত রিটার্নও করেছেন। ঠিক আছে, তো বেসিক্যালি ওনার পক্ষে বারের সময় দেওয়া, আইনজীবীদের পক্ষে সময় দেওয়াটা তো অসম্ভব ব্যাপার, কারণ উনি সকাল 11টার সময় কোর্টে ঢুকলে বিকাল 3-4টার আগে বেরোতে পারে না, কারণ সরকারি দায়িত্বপ্রাপ্ত। এছাড়া উন্নয়ন মঞ্চের যারা ম্যাক্সিমাম প্যানেলে আছে, ম্যাক্সিমাম লয়ার যারা রয়েছেন, মানে ইম্পর্টেন্ট যে পোস্টগুলি রয়েছে সেগুলিতে সবগুলিতে সরকারি আইনজীবীরা এখানে মনোনয়ন পেয়েছেন, মনোনয়ন দাখিল করেছে। তো তাদের পক্ষে কোর্টের কাজ সরকারি দায়িত্ব পালন না করে আইনজীবীদের জন্য দায়িত্ব পালন করা 24/7 এটা অসম্ভব। তো এক্ষেত্রে আমার মনে হয়েছে যে যদি আইনজীবীদের জন্য কাজ করতে হয়, আইনজীবীদের বেসিক উন্নয়ন, বারের উন্নয়নের জন্য কাজ করতে হয়, তাহলে দাঁড়াতে হবে। সুতরাং এই জন্য আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালাম। আর একটা জিনিস যেটা আজকে কোর্টে এসে দেখলাম, এটা বহুল চর্চার বিষয় কোর্টে, এই উন্নয়ন মঞ্চের যেটা কোর্টে আলোচনা হচ্ছে, এটা পোস্টার রুমে রুমে লেগেছে। আমি দেখাচ্ছি পোস্টারটা, পোস্টার রুমে রুমে একটা পোস্টার লেগেছে। আমরা হঠাৎ করে দেখলাম যে এই আমাদের যিনি, এই পোস্টারটা দেখাচ্ছি আমি, লিফলেট সরি, এটা টেবিলে, দেওয়ালে বিভিন্ন সময় করা হয়েছে। এবং এটা কোর্টে যেটা ইন্টারনালি আলোচনা, আমাদের আইনজীবীদের মধ্যে যেটা আলোচনা, যে উন্নয়ন মঞ্চের থেকে যিনি সেক্রেটারি পোস্টে দাঁড়িয়েছেন, ওনার বিরুদ্ধে ওনার দলেরই একটা একাংশ এই লিফলেট আর পোস্টার দেয়ালে সাটিয়েছেন বা টেবিলে টেবিলে বিলি করেছেন। সুতরাং উন্নয়ন মঞ্চের যে প্রার্থী রয়েছেন তাদের নিজেদের মধ্যে একটা বিশাল অনৈক্য,